লাশটি নৌকায় তুলতে পূর্ণা ভয়ে কুঁকড়ে গেল। মোর্শেদের পাশ ঘেঁষে বসে তার মনে হচ্ছে চারিদিক থেকে পেতাত্রা তাকিয়ে আছে, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে, ঘাড় মটকে দিবে। ঘাড় মটকানোর কথা ভাবতে পূর্ণার ঘাড় শিরশির করে উঠল, ভূত ভূত বলে চেঁচিয়ে ওঠে। হঠাৎ পূর্ণার চিৎকারে মোর্শেদ ভয় পেয়ে যান। এমনিতে গায়ে কাটা দিচ্ছে লাশ দেখে তিনি পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, কোনখানে ভূত, ডরাইস না। মাথার কাছে বাঁধা দড়িটা খুলে কাপড় সরাতে এক মৃত মেয়ের মুখ ভেসে ওঠে। হেমলতা পদ্মজা দুজনে ভেতর ভেতর চমকে যায়, কিন্তু প্রকাশ করলো না। হেমলতা এদিক ওদিক তাকিয়ে মানুষের উপস্থিতি দেখেন। এরপর কণ্ঠ খাদে নামিয়ে বলেন, চিনি না তো, তুই চিনিস? পদ্মজা মাথা নাড়িয়ে জানালো সে চেনে না। এরপর মোর্শেদকে ডাকলো পদ্মজা, আব্বা দেখো তো তুমি চেনো নাকি। মোর্শেদ উঠে আসতে চাইলে পূর্ণা ধরে রাখে। মোর্শেদ পূর্ণাকে নিয়ে এগিয়ে আসেন। মৃত মেয়েটার মুখ দেখে বলে, না চিনি না। হেমলতা চিন্তায় পড়ে যান। শরীরের পশম কাটা দিচ্ছে, চারিদিকে অন্ধকারে ঢাকা হিমশীতল বাতাস, আর সামনে সাদা কাপড়ে মোড়ানো এক মেয়ের লাশ। তিনি ব্যথিত কণ্ঠে বলেন, কোন মায়ের বুক খালি হলো কে জানে। পদ্মতা বিড়বিড় করে বলল, আমার একজনকে চেনা লাগছে আম্মা। হেমলতা ধৈর্য হারায় প্রশ্ন করলেন, কে, চিনছিস, নাম কি? জানিস? পদ্মজা ভাবছে, গভীর ভাবনায় ডুবে কিছু ভাবছে। হেমলতার প্রশ্নের জবাব বলেন, নাম জানি না আম্মা, দাঁড়াও আমি বলি লোকটা কেমন। পদ্মজা চোখ বুজে কিছুক্ষণ আগের মুহূর্তে ফিরে যায়, চোখ বুঝা অবস্থায় রেখে বলে, আব্বা যখন বলল কে রে, তখন একটা লোক আমার দিকে তাকালো। লোকটার চোখগুলো ভীষণ লাল, অনেক মোটা, খুব কালো, মাথায় চুল ঝুঁটি বাঁধা ছিল। এমন একজন লোক আমি স্কুল থেকে ফেরার পথে অনেকবার দেখেছি। কথা শেষ করতে পদ্মজার চোখ খুলে খুশিতে গদগদ হয়ে বলল, লোকটাকে দেখা পেলে আমি ঠিক চিনে ফেলবো আম্মা। চিনি কি হবে, প্রমাণ তো নেই। আর মেয়েটা মারা গেছে নাকি খুন সেটা তো জানি না। প্রমাণ নেই তা ঠিক, কিন্তু মেয়েটা খুন হয়েছে আম্মা। এই দেখো, মেয়েটার গলায় কত দাগ, আর পেটের কাছে দেখো রক্তের দাগ। নদীর পানিতে পুরো রক্ত মুছে দিতে পারেনি। হেমলতা অবাক হয়ে পদ্মজার কথা মতো খেয়াল করে দেখলেন, সত্যি তো। তিনি বিস্ময় নিয়ে বলেন, একটার পর একটা খুন, হানিফের পর প্রান্তর বাপ, এরপর এই মেয়ে। আমি বুঝে উঠতে পারছি না কে বা কারা এমন করছে। এই লোকটা যদি আরেকবার পাই, আমি ঠিক এর রহস্য বের করবই আম্মা, বলল পদ্মজা। মৃত মেয়েটার মুখ কাপড় দিয়ে ঢেকে দিল পদ্মজা। এরপর দড়ি দিয়ে আগের মতো বেঁধে মোর্শেদকে বলল, আব্বা কলাপাড়ের দিকে নিয়ে যাও। ওখানে কি? হেমলতা বললেন। পদ্মজা শান্ত গলা বললেন, কলা গাছের ভেলা বানিয়ে লাশ ভাসিয়ে দিব আম্মা। পানিতে ফেললে কেউ পাবে না, ভাসিয়ে দিলে কেউ না কেউ পাবে, মেয়েটার পরিবার খুঁজে পাবে। আমাদের বাড়িতে এখন লাশ নিয়ে যাওয়া ঠিক হবে না, অনেক মানুষ আছে, সবাই ভয় পাবে, বিয়ের আমেজটা চলে যাবে। এক সপ্তাহ হয়নি ওই ঘটনা পার হওয়ার। আম্মা বুঝেছ আমি কি বলতে চাইছি? হেমলতা কিছু মুহূর্তকাল পদ্মজার চোখে চোখ রেখে বললেন। পদ্মজা কথার উত্তর না দিয়ে মোর্শেদকে বললেন, কলা পাড়ায় নিয়ে দিকে যাও। সকাল সকাল গায়ে হলুদ করার কথা ছিল, কিন্তু বউ এখনো ঘুমে, বাড়ি ভর্তি মানুষ, কলা গাছের ছাদ বানিয়ে সবাই অপেক্ষা করছে। হেমলতা কিছুতেই পদ্মজাকে ডাকতে দিচ্ছেন না। দুপুরে আজান করতে পদ্মজা ধরপড়িয়ে উঠল। মনে পড়ে আজ তার গায়ে হলুদ। সেই কাক ঢাকা ভরে বাড়ি ফিরে ঘুমিয়েছিল, তারপর কিছু মনে নেই। বালিশের পাশে হলুদের শাড়ি রাখা। পদ্মজা দ্রুত শাড়িটা পরে নেয়, এরপর পূর্ণাকে ডাকে। বাইরে কোলাহল শোনা যাচ্ছে। পদ্মজা দরজা খুলতে 9 বছর বয়সী একটা মেয়ে চেঁচিয়ে বাইরে খবর দিল, পদ্ম আবার ঘুম ভাঙছে। হানি উঠান থেকে পদ্মজার ঘরের সামনে আসেন। হেমলতা রান্নাঘরের সামনে এসে মুরগি কাটছিলেন। হানি হেমলতাকে শ্লেতাত্মক কণ্ঠে বলেন, এবার নিয়ে যেতে পারি তোর তোর চাঁদরে, যাও, বললেন হেমলতা। হানি মঞ্জুরা সম্পর্কে ভাবি হয় এমন আরও দুজন পদ্মজাকে নিয়ে ঘর থেকে বের হয়। গায়ে হলুদের স্থান বাড়ির পেছনে। মোর্শেদ এসে পদার্থ খান, গামছা কোমরে বাঁধতে বাঁধতে বলেন, আমার শরীরে আমি লইয়া যাবো সাদনাতলায়। কথা শেষ করে মোর্শেদ পদ্মজাকে পাজাকলা করে তুলে নেয়। হানি চেঁচিয়ে উঠে বলে, আরে মেয়ে কী করেন, দুলা ভাইরে কোলে নেই, বাপ নিলে বিয়ে অশুদ্ধ হইয়া যাইব না। মোর্শেদ বাইরে পা রাখেন। পদ্মজার লজ্জায় শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলেন। অজানা অনুভূতি হাত পা কাঁপছে, মানুষের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায়। প্রেমা প্রান্ত খুশিতে লাফাচ্ছে, একজন আরেকজনকে রং দিয়ে মাখিয়ে দিচ্ছে। কলা গাছের ছাদের নিচে খাটের ছোট্ট চৌকিতে পদ্মজাকে দাঁড় করিয়ে দেন মোর্শেদ। সামনে 7টা বদনা, 10টা কলসি ভর্তি পানি, একটা খোলায় দুব্বা ধান, হলুদ বাটা, হলুদ শাড়ি, ব্লাউজ, তোয়াল, সাবান। কাছে কোথাও একদল নেচে নেচে গীত গাইছে। ছেলেমেয়েরা একজন আরেকজনকে জোর করে করে ধরে হলুদ মাখিয়ে দিচ্ছে। পদ্মজার জন্য রাখা হলুদ অনেকে নিতে চাইছে, হানির জন্য পারছে না। হানি পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে। হানির ছেলে অনন্ত এসে হলুদ চাইলে
হানি মার দিবে বলে তাড়িয়ে দিল। হেমলতা এসে ভিড় কমিয়ে দিল, চারদিকে পর্দা দিয়ে ঘিরে ধরল। এরপর ৬-৭ জন মহিলা নিয়ে হলুদের গোসল শেষ করেন। এর জন্য অনেক তর্ক বিতর্ক হয়েছে। গায়ে হলুদ করতে হয় সবাইকে নিয়ে, সবার সামনে আনন্দ করতে করতে। হেমলতা কেন শুধুমাত্র ৬-৭ জনকে নিয়ে করছেন? হেমলতা তার জবাব দিলেন না। অবুঝদের সাথে তর্ক করে লাভ নেই। গোসল শেষ করে মসলিন কাপড়ে হলুদ শাড়ি পরানো হয় পদ্মজাকে। কানের কাছে মঞ্জুরা গুনগুন করে কাঁদছেন। পদ্মজা শুনতে ভালো লাগছে না। বিয়ে হলে নাকি 1 সপ্তাহ আগে থেকে কান্নাকাটি শুরু হয়। গায়ে হলুদের দিন আত্মীয়রা কাদায় গড়াগড়ি করে কাঁদে, অথচ পদ্মজা হেমলতা শান্ত। পদ্মজাকে গায়ে হলুদের খাবার দেওয়া হয়, বিশাল এক থালা। তাতে কয়েক রকমের পিঠা, আস্ত একটা মুরগি, পোলাও, শাক। পদ্মজা খাবার খাওয়ার জন্য আগে অন্যরা কেড়ে নিয়ে যায় সব। ভিড় কমাতে হেমলতা আলাদা করে প্লেটে করে ভাত আর হাঁসের মাংস নিয়ে আসেন, নিজ হাতে খাইয়ে দেন। খাওয়ার মাঝে পদ্মজার মনে পড়ে যায় মঞ্জুরা তখন বলেছিল, বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, বাবা মা পর হয়ে যায়। স্বামী আর স্বামীর বাড়ির সব। বাবা মায়ের সাথে দেখা করতে গেলেও তার অনুমতি লাগবে। পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে ভাত চিপে। হেমলতা খেয়াল করে পদ্মজা তার দিকে হা করে তাকিয়ে আছে, চোখের পলক ফেলছে না, চোখের জল চিকচিক করছে। তিনি পদ্মজাকে বলেন, খাওয়ার সময় কাঁদতে নেই। পদ্মজা ফোপাতে থাকলো, ফোপাতে ফোপাতে খাবার শেষ করলো। চোখের জলে বুকু ভিজে একাকার। হেমলতা ঘরের বাইরে এসে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছেন। কী যে যন্ত্রণা হচ্ছে বুকে। কাঁদতে পারলে বোধহয় ভালো হবে, কিন্তু কাঁদার সময় কোথায়? সবার সামনে যে তিনি আর কাঁদতে পারবেন না। ভিড় কমলে কাঁদবেন, অনেক কাঁদবেন। জীবনে শেষবারের মতো কাঁদবেন, এরপর আর কখনো কাঁদবেন না, কোনোদিনও না। পদ্মজার দু হাতে গাছের মেহেন্দি লাগানো হয়েছে। উঠোনে বড় চৌকি করে রেখে চারিদিকে রঙিন পর্দা টাঙানো হয়েছে। কাগজের ফুল মাথার উপর ঝুলছে, চারিদিক ঘিরে মেয়েরা। সামনে খালি জায়গা, চলছে নাচ। সবার উপস্থিতি হয় হাওলাদার পরিবারের, লাবণ্য, রানী এবং তাদের আত্মীয়। সাথে নিয়ে এসেছে বউয়ের বেনারসি গহনা। হানি ছুটে এসে সবার আপ্যায়নের ব্যবস্থা করে। শেষে বাড়িতে ঢুকে আমিন। বিয়ের আগের দিন রাতে বরের আগমন সবাইকে খুব হাসালো। কেউ কেউ বলল, এত সুন্দর বউ দূরে রাখার আর তর সইছে না, তাই চলে এসেছে। আমি সেসবে পাত্তা দিল না, সোজা হেমলতার কাছে গেল। গিয়ে বলল, আমা, পদ্মজার সাথে একটু কথা বলতে চাই। আমিরও অকপট অনুরোধ। হেমলতা ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকেন আমির দেখে। এমন ছেলে তিনি দুটো দেখেননি। আমির আবার বলল, বেশিক্ষণ না, একটু সময়। আমিরের কণ্ঠ পরিষ্কার, অথচ মাথা নিচু। পারিবারিক ভালোই শিক্ষা পেয়েছে, তবে লাজ লজ্জা নেই একদম। হেমলতা মৃদু হেসে বললেন, ঘরে গিয়ে বসো, পদ্ম আসছে। আমির হেমলতার পা ছুঁয়ে সালাম করে পদ্মজার ঘরের দিকে চলে যান। হেমলতা পদ্মজার ডেকে নিয়ে আসেন, বলেন, আমির কথা বলতে চাই। ব্যাপারটা লোকচক্ষুর, কিন্তু তা তো আর করা যায় না। কোনো বিশেষ দরকার হয়তো। পদ্মজা ঘরের সামনে এসে থমকে দাঁড়ান, পিছনে ফিরে তাকায়। হেমলতা ইশারায় যেতে বারণ করে। পদ্মজা ঘরে ঢুকে ডাগর ডাগর চোখ মেলে আমিরের দিকে তাকায়। আমিরকে খুব ক্লান্ত লাগছে, মনে হচ্ছে কোনো কিছু নিয়ে খুব চিন্তিত। আমির পদ্মজাকে দেখে হাসলো, বলল, বসো। পদ্মজা বিছানায় একপাশে বসে, অন্য পাশে বসে আমির। প্রশ্ন করে, পদ্মজা যা প্রশ্ন করে সত্যি বলবে। পদ্মজা দৃঢ়কণ্ঠে বলে, আমি মিথ্যে বলিনি। আমির অসহায়ের মতো বলে, তুমি এই বিয়েতে মন থেকে রাজি তো পদ্ম? পদ্মজা চৌকিতে তাকালো, আর চোখ সরিয়ে নিল। বলল, আম্মা যখন যা করেছেন তাই আমি মন থেকে মেনে নিতে পেরেছি। আমির আবার প্রশ্ন করলো, লিখন সহ তো তোমাকে পছন্দ করি, জানি। আর আপনি জানেন সেটাও জানি। আমি আপনাদের বিয়ে ঠিক হওয়ার পর জেনেছি। তুমি মনে কিছু নিও না। বলতে চাইছি, যদি তোমার আমাকে পছন্দ হয় আর লিখন সহকে অপছন্দ হয় আর লিখন সাহুকে পছন্দ করে থাকো, বলতে পারো, আমি বিয়ে ভেঙে দিব। পদ্মজা আনমনে থমথমে হয়ে ওঠে। গম্ভীর স্বরে বলে, অবিশ্বাস থাকলে বিয়ে না হয় ভালো, আপনি ভেঙে দিতে পারেন। আমিরের চোখ কোঠর থেকে বেরিয়ে আসতেছিল। পদ্মজা এত কথা বলতে পারে ভাবতে পারেনি। আমির ইতস্তত করে বলল, আমার কোনো অবিশ্বাস নেই। তোমার মনে কেউ না থাকলে বিয়ে আমার সাথেই হবে, আর কারোর সাথে হতে দিব না। পদ্মজা কিছু বলল না। উঠে যেতে চাইলে আমির বলল, একবার হাত ধরা যাবে? আগামীকাল থেকে হাত ধরে দিনরাত বসে থাকিয়েন, বলল পদ্মজা, সাথে হাসলো। আমির তা খেয়াল করে বলে, সুবহান আল্লাহ। বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ। পদ্মজা বধূ ভেসে বসে আছে, দুই পাশে বসে আছে পূর্ণা প্রেমা। কাজী বিয়ে পড়াচ্ছে। অনেকক্ষণ ধরে পদ্মজাকে কবুল বলতে বলছেন। পদ্মজা কিছুতেই বলছে না। সে নিজ মনে হেমলতাকে খুঁজছেন। বউ কবুল বলছে না শুনে অনেকে ভিড় জমেছে। হেমলতা ভিড় ভেঙে ঘরে ঢুকেন। হেমলতাকে দেখে পদ্মজার ঠোঁটে হাসি ফুটল। ছলছল চোখ নিয়ে 3বার কবুল বললেন। হেমলতা দু চোখ পানি, কিন্তু ঠোঁটে হাসি। পদ্মজাকে বধূ সাজার পর মাত্র দেখলেন তিনি, লাল বেনারসিতে পদ্মজার রূপ যেন গলে পড়ছে। পাশের ঘরে কে যেন কাঁদছে। হেমলতা দেখতে যান। আয়না দেখানো পর্ব শুরু। আয়নার তাকানো তো আমির চোখ টিপল।
পদ্মজা লজ্জায় চোখ সরিয়ে নিল। আমি সবার চোখের আড়ালে পদ্মজার হাত খপ করে ধরে ফেলল। পদ্মজা কেঁপে উঠে ভয়ে। আমির ফিসফিস করে বলল, এই যে ধরলাম, মৃত্যুর আগে ছাড়ছি না। বিয়ের বাড়ি ভিড় কমলো। বিদায়ের পালা। করুণ কান্নার স্বরে চারিদিকে হাহাকার করছে। মঞ্জুরা হানি কেঁদে কুল পাচ্ছে না। মোর্শেদ নদীর ঘাটে বসে গোপনে চোখের জল ফেলছে। পূর্ণা পদ্মজার গলা ধরিয়ে সেই যে কান্না শুরু করে দিচ্ছে, আর থামছে না। প্রেমা প্রান্ত কাটছে, কাঁদছে আরও মানুষ। একটা মেয়ের বিয়ের বিদায় পর্ব কতটা কষ্টের তা শুধু সেই মেয়ে আর তার পরিবার জানে। পদ্মজা কাঁদছে। পূর্ণার মাথার পিঠে হাত বুলিয়ে দিয়ে বারবার বলছে, বোন, বোন, আমার বোন, মন খারাপ করে থাকবি না কিন্তু, একদম কাঁদবি না, আমি আসবো, তুইও যাবি। আমার খুব কষ্ট হবে রে বোন, আর কাঁদিস না, এভাবে কাঁদলে অসুস্থ হয়ে যাবি। রিদুয়ান তাড়া দেয়, সন্ধে হয়ে যাবে, তাড়াতাড়ি করুন। পদ্মজা আকুল হয়ে কেঁদে ওঠে, আম্মা কই, আমার আম্মা কই, আম্মা, ও আম্মা। হেমলতা লাহারি ঘরের পাশে দাঁড়িয়েছিলেন। পদ্মজার ডাকে হেঁটে আসেন। এক একটা পা মাটিতে ফেলছেন আর বুক ব্যথায় চুরমার হয়ে যাচ্ছে। তবু হাসার চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছেন না। যে মেয়ের জন্য তিনি নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছিলেন, সেই মেয়ে আজ বিদায়। সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে যাবে। হেমলতাকে দেখে পদ্মজা ছুটে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা দ্রুত চোখের জল মুছে পদ্মজাকে আদর কণ্ঠে বলেন, এইভাবে কাঁদতে নেই মা, বিয়ে তো হবারই কথা ছিল। আম্মা, আমি তোমাকে ছাড়া থাকবো কেমন করে? সবাইকে থাকতে হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হেমলতা পদ্মজার কপালে চুমু খান। পদ্মজার দুই চোখের জল মুছে দিয়ে বলেন, শ্বশুরবাড়িতে সবার সাথে মিলেমিশে থাকবি, নিজের খেয়াল রাখবি। হেমলতা পদ্মজা হেমলতাকে জোরে চেপে ধরে বলেন, আম্মা আমি যাব না, আম্মা আমি যাব না। হেমলতা পদ্মজার মুখের দিকে চাইতে পারছেন না। ভাঙা গলায় আমিরকে ডেকে বলেন, নিয়ে যাও আমার মেয়েকে, খেয়াল রেখো, ওর আব্বা ঘাটে বসে আছে, ডাকতে হবে না, একা থাকুক। তোমরা পদ্মকে নিয়ে যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর কিছু বলতে পারল না। চোখ বেয়ে টুপটুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে মাটিতে, পদ্মজার বেনারসিতে। আমির পদ্মজাকে পাজাকোলা করে নেয়। পদ্মজা আঁকিতুভরা কণ্ঠে হেমলতাকে ডেকে অনুরোধ করে তাকে জড়িয়ে ধরে রাখতে। হেমলতা রাখেনি, মুখ ঘুরিয়ে নেন। পূর্ণা দু হাতে মুখ ঢেকে কাঁদছে। পদ্মজা পালকিতে বসিয়ে দেয় আমির। এরপর দু হাত পদ্মজার গালে রেখে বলে, একদিন পরেই আসবো আমরা। পদ্মজার দুই হাত মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে ওঠে। সব কিছু শূন্য লাগছে, মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। পালকি ছুটে চলছে শ্বশুরবাড়ি। পূর্ণা হেমলতাকে জড়িয়ে ধরে বলে, আম্মা, কেন বিদায় দিলে আপারে? তোমার কি কষ্ট হচ্ছে না? হেমলতা হাঁটু ভেঙে মাটিতে বসে পড়েন। পূর্ণাকে জড়িয়ে ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে কেঁদে ওঠেন। উপস্থিত সবার কান্না থেমে যায়। হেমলতা পূর্ণাকে জড়িয়ে ধরে বলেন, আমি যদি পারতাম আমার পদ্মকে বিয়ে দিতাম না পূর্ণা, ও যে আমার 7 রাজার ধনের চেয়েও বেশি কিছু। হানি বরাবরে কাঁদুক স্বভাবের। হেমলতা কখনো কাঁদে না। সেই হেমলতা এভাবে কাঁদতে দেখে কান্নায় লুটিয়ে পড়ল না। হেমলতার মাথা বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে বলে, এটাই তো নিয়ম, কেঁদে আর কী হবে? হেমলতা মুহূর্তে ছোট বাচ্চা হয়ে যায়। হানিকে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে, আপা, ও আপা, ওরা আমার মেয়ে নেয়নি, আমার কলিজা ছিঁড়ে নিয়ে গেছে। আপা, কেন বিয়ে হলো আমার পদ্মের? মঞ্জুরা হেমলতার মাথায় হাত রেখে সান্ত্বনা দেয়, দেখিস পদ্ম খুব ভালো থাকবে, ও খুব ভালো মেয়ে। হেমলতা হানিকে ছেড়ে মঞ্জুরাকে জড়িয়ে ধরেন। হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বলেন, আম্মা, আম্মা, তুমি কখনো আমাকে কিচ্ছু দাওনি, এইবার আমার এই মরণ কষ্টটা কমিয়ে দাও। আম্মা, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো আম্মা। আম্মা, আমার পদ্মকে ছাড়া আমি কেমনে থাকবো? মঞ্জুরার বুক ধুকপুক করছে। জন্মের পর হেমলতা কি কখনো এভাবে কেঁদেছে? মনে পড়ছে না। তিনি পারেননি হেমলতার এই কষ্ট কমাতে, শুধু বুকের সাথে চেপে ধরে রাখলেন। এভাবে যদি ছোট থেকে আগলে রাখতেন, হেমলতার জীবনটা এত কষ্টের হতো না। পদ্মজা ছটফট করছে, কিছুই ভালো লাগছে না। ইচ্ছে করছে ছুটে যেতে মায়ের কাছে, গলা শুকিয়ে যাচ্ছে, এক্ষুনি মারা যাবে। পদ্মজা হঠাৎ চিৎকার করে ওঠে, থামো, তোমরা থামো, আল্লাহর দোহাই লেগে থামো। পালকি থেমে যায়। পদ্মজা পালকি থেকে মাটিতে পা রেখে মোড়ল বাড়ির দিকে ছুটতে থাকে। কেউ আটকে রাখতে পারেনি। সবাইকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে ছুটে চলে যায় সে মায়ের বুকে। আমি শুধু চেয়ে রইল। সন্ধ্যা নামার পূর্ব মুহূর্তে একটা লাল বেনারসি পরা অপরূপ সুন্দরী মেয়ে ছুটছে, দেখতে ভালো লাগছে। পদ্মজার কণ্ঠে আম্মা ডাকটি হেমলতা অস্তিত্ব না মারিয়ে দিল। হেমলতা থমকে গিয়ে তাকান। উঠে দাঁড়াতে প্রস্তুত হতে পদ্মজা ঝাঁপিয়ে পড়েন হেমলতার বুকে। হেমলতা টাল সামলাতে না পারে আবার মাটিতে বসে পড়েন। হেমলতা নিরবিচ্ছিন্ন কাঁদতে থাকেন। হেমলতা সীমাহীন আশ্চর্য হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। নির্বাক স্তব্ধ থেকে হেমলতার কান্না অনুভব করেন। কান্নার দমকে পদ্মজার শরীর ঝাঁকি দিচ্ছে বারবার। পূর্ণা পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আর যাবা না আব্বা, আপা? পদ্মজা অনুরোধ স্বরে হেমলতাকে বলেন, আম্মা, আমি যাব না। হেমলতার দু চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে।
প্রতিটি ফোঁটা জল পদ্মজাকে বুকে সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প সহ সব ধরনের দুর্যোগ বইয়ে দিচ্ছে। হেমলতা শক্ত করে জড়িয়ে ধরে পদ্মজাকে। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেন, কোথাও যেতে হবে না তোর। হেমলতার এহেন কথা শুনে হাসি মঞ্জুরা মাথায় বাজ পড়ে। সে কি কথা? হেমলতা একবার যখন বলছে তাহলে সত্যিই যেতে দেবে না। তাহলে মেয়ের বিয়ে দেওয়া কি দরকার ছিল? হানি শক্ত কিছু কথা শোনানোর জন্য প্রস্তুত হয়। তখনই হেমলতা পদ্মজাকে সরিয়ে দেন নিজের কাছ থেকে। চোখ মুখ শক্ত করে কাটখাট কণ্ঠে বলেন, এটা ঠিক হয়নি পদ্ম। এভাবে চলে আসা মোটেও ভদ্রতা নয়। আবেগকে এত প্রশ্রয় দিতে নেই। বিয়ে দিয়েছি, এবার শ্বশুরবাড়ি যেতে হবে। ওই তো আমির এসেছে। হেমলতা হাত ঝেড়ে মাটি থেকে উঠে বসেন। পদ্মজা হা করে তাকিয়ে থাকে হেমলতার দিকে। চোখের পলক কীরকম রূপ পাল্টে ফেললো। এইমাত্র তো কাঁদছিল। পদ্মজা নিজের চুল আঙুলে পেঁচাতে পেঁচাতে হাসছেন। তুষার শয়ে শয়ে প্রশ্ন করছেন, হাসছেন কেন? পদ্মজা নাটকীয় ব্যথিত স্বরে বলেন, আপনি কাঁদছেন তাই। তুষার দ্রুত চোখের জল মুছলেন। মৃদু হেসে বলেন, কাঁদছি না কি? পদ্মজা হঠাৎ গুনগুনিয়ে কাঁদতে শুরু করলেন। তুষার জানতে চাইলে, আপনি কাঁদছেন কেন? মুহূর্তে পদ্মজা দাঁত কেলিয়ে হাসে। চোখের জল ঠোঁটে হাসি নিয়ে বলে, মনে চাইল আম্মা বলতো যখন যা ইচ্ছে হয় করে ফেলতে, তাতে কারো ক্ষতি বা নিজের কোনো ক্ষতি না হলে হলো। আপনার মায়ের খবরটা গতকাল শুনলাম। জানেন, সারা রাত ঘুমাতে পারিনি। আপনার মনটা খুব নরম স্যার, কিন্তু কঠিন ভাব নিয়ে থাকেন আমার আম্মার মতো। তারপর কি হলো? পদ্মজা চেয়ার ছেড়ে ফ্লোতে বসে পড়ল। আর বলবো না। তুষার শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলে, কেন? পদ্মজা ঘাড়ে এক হাত রেখে ক্লান্ত ভঙ্গিতে বলে, এমনি। হেয়ালি করবেন না পদ্মজা। আপনি ছাড়া এই রহস্যের কিনারা অসম্ভব। আপনার পুরো গ্রাম আপনার বিপক্ষে। খুনের কারণও কেউ বলতে পারছে না। আমরা তদন্ত করে কুল পাচ্ছি না। পদ্মজা চোখ গরম করে তাকায়, কটমট করে বলে, বলবো না মানে বলবো না। তুষার দ্বিগুণ গলা উঁচিয়ে বলে, তাহলে এতটুকু কেন বললেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আপনার ইচ্ছে সব হবে না, যা খুশি করতে পারেন না। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে তুষার দুই হাতে মুখ ঢেকে রাগ নিয়ন্ত্রণ করে। তারপর ধীরে সুস্থে বলে, দেখুন, আপনি যদি সব খুলে না বলেন, আমি আপনাকে আইনের হাত থেকে বাঁচাতে পারবো না, নির্দোষ প্রমাণ করতে পারবো না। আর আমার মন বলছে আপনি দোষ করতে পারেন না। সবসময় মন সঠিক কথা বলে না, বলল পদ্মজা করুণ স্বরে। তাহলে বলছেন আপনি নির্দোষ না? পদ্মজা চোখ সরিয়ে নেয়, হাসলো। কি যন্ত্রণা, কত কষ্ট সেই হাসিতে। চোখ ভর্তি চোখের জল নিয়ে আবারও তাকালো তুষারের দিকে, বলল, আমি খুন করছি। একই রাতে, একই প্রহরে, একই জায়গায়, একসাথে 5 জনকে। আপনার আইন যা শাস্তি দেয় আমি মাথা পেতে নেব। তুষার অধৈর্য হয়ে বলল, আপনার ফাঁসির রায় হবে পদ্মজা। আপনি বুঝতে পারছেন না? আমার আপনাকে বাঁচাতে ইচ্ছে হচ্ছে। ওপারে যাওয়া আমার জরুরি। আমি সব রায় মেনে নেব। আমি মানতে পারবো না। তুষারের অকপটের কথা, কথাটা মুখ থেকে বের হওয়ার পর তুষার বুঝলো সে অচেনা এবং ভয়ঙ্কর অনুভূতি নিয়ে খেলছে। পদ্মজার দিকে চেয়ে অপ্রস্তুত হয়ে পড়ে। পদ্মজা তুষারকে পরখ করে নিয়ে হাসে। শান্ত ভঙ্গিতে বলল, এত বেকুল হচ্ছেন কেন? অনেকক্ষণ তুষার গাঢ় হয়ে বসে আছে। উপর থেকে অর্ডার আসছে। আসামি পদ্মজা এতগুলো খুন করেছে, তার রহস্য উদ্ঘাটন করতে না পারলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা। চাকরি চলে যাওয়ার সমস্যা নেই, নিজের শান্তির জন্য, আত্মতৃপ্তির জন্য পদ্মজার পেছনে 6টি বছরের গল্প জানতেই হবে। এই কেস হাতে পাওয়ার পর থেকে তার ঘুম হচ্ছে না রাতে। সারাক্ষণ মস্তিষ্ক কিলবিল করে। এত জটিল কেস কখনো ফেস করতে হয়নি। অলন্দপুরের পুরোটা ঘেঁটে কিছু জানাজানি। যারা খুন হয়েছে তারা আর পদ্মজা ছাড়া কেউ জানেই না। তুষার আবার বলল, আপনার বিরুদ্ধে সব প্রমাণ। আপনার বিরুদ্ধে সবাই সাক্ষী দিচ্ছে। আপনি কি? কথার মাঝখানে তুষারকে থামিয়ে দিয়ে পদ্মজা বলল, খুনগুলো তো সত্যি আমি করেছি, তাহলে প্রমাণ আমার বিরুদ্ধে তো থাকবে। তুষারের মন বিরক্তে তেতো হয়ে পড়ে। পদ্মজার সামনে কয়েকবার পায়চারি করে বেরিয়ে যায়। সিগারেটে ফুঁকে মাথা ঠান্ডা হলো। ফাইমা চা নিয়ে আসেন। তুষার বলল, মেয়েটাকে তোমার অপরাধী মনে? আমি কিছু ভাবতে পারছি না স্যার। মেয়েটাকে দেখলে আমার হাত পা অবশ হয়ে পড়ে। এত মেরেছি শুরুতে, কিছুতেই টু শব্দ করেনি। এরপর থেকে আমি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখি। পৃথিবীটা রহস্যে ঘেরা ফাহিমা। একজন নারী 5 জনকে কীভাবে খুন করতে পারে, আবার একসাথে? সেই সাহস কী করে পেল? সেটাই আমি ভাবছি স্যার। কিভাবে খুন করছে সেটা ধারণা করা যাচ্ছে, কিন্তু এত সাহস ধৈর্য কিভাবে কোনো নারীর থাকতে পারে? নারীরা চাইলে সব পারে। কথাটা শুনেছি, এসেছি, এবার স্বচক্ষে দেখছি। জি স্যার। কত আসামি পায়ে পড়ে জীবন ভিক্ষা চেয়েছে, কিছুতেই মন গলেনি, মন কাঁদেনি। এই মেয়ের জীবন চায় না, তবু আমার ইচ্ছে হচ্ছে জীবন দিতে, নির্দোষ প্রমাণ করে বাঁচতে। ফাহিমা চকিত তাকালো তুষারের দিকে। তুষার সব কিছু হা হুঁ এর বাইরে কিছু বলে না। খুব কঠিন কাঠখোট্টা একটা কথা, অনুভূতি বলে। তার মুখে এত কথাবার্তা শুনে অবাক হচ্ছে ফাহিমা। পরিস্থিতি হাতের বাইরে স্যার। পদ্মজা ফাঁসি দেখার জন্য দেশ উতলা হয়েছে।
কেন এমন হচ্ছে ফাহিমা? আজ যদি হেমলতা উপস্থিত থাকতেন গল্পটা অন্যরকম হতো। তুষার আবার ফিরে আসলো পদ্মদার সামনে চেয়ারে বসে। ধীর কণ্ঠে বলে, আজই শেষ দিন, এরপর আর আমাদের সাক্ষাৎ হবে না। পদ্মজা চকিতে থাকলো, দ্রুত তুষারের পায়ের কাছে এসে বসলো। বলল, আপনার আম্মা আপনাকে বিয়ে করতে চাপ দেন, তাই না? আপনি কি করে জানলেন? সেদিন দেখলাম ফোনে কাউকে আম্মা বলে রেগে বলেছিলেন বিয়ে করব না। আমি তো অনেক দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম। আপনার শ্রবণ শক্তি তো প্রখর। তুষার বলল, এরপর থামলো, লম্বা করে নিঃশ্বাস নিয়ে আবার বলল, আপনার মা বিশ্বাসঘাতকতা কি কথা লুকিয়ে করেছেন আপনি জানলেন কি করে? কিছু তথ্য পেয়েছি গতকাল। এটুকুর জন্য বিশ্বাসঘাতকতা অপবাদ দিতে পারেন না। উনি আপনার ভালোর জন্য। পদ্মজা চুপ করে হুট করে ফোঁস করে জ্বলে উঠে বললেন, আপনি বুঝবেন না আমার কষ্ট। আমার না পাওয়া দামি সময়টাকে আমি কতবার মনে করে বুক ভেসে ভাসিয়েছি কেঁদে, বুঝবেন না আপনি। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, পড়াপড়ে হেসে আবার করুণ স্বরে কান্না শুরু করলো, গা কাঁপিয়ে তোলার মতো কান্না। মনে হয় কোনো অশরী কাঁদছে। কি বিশ্রী ভয়ঙ্কর সেই কান্নার ছন্দ। তুষারের কান ঝাঁঝা করে উঠল। চিন্তায় মাথায় রক দপদপ করছে। আগামীকাল ভোরে পদ্মজাকে কোর্টে তোলা হবে, রায় হবে। পদ্মজার ফাঁসি চাই বলে রাস্তায় রাস্তায় আন্দোলন, রেডিওতে আন্দোলন, কিন্তু তুষারের মন যেন কিছুতেই মানতে পারছে না এই আন্দোলন। এমন নিষ্পাপ মনের অপরূপ সুন্দরীর বিরুদ্ধে পুরো পৃথিবী। কি আশ্চর্য, তাই না? বাঁকা রাস্তা পেরিয়ে পালকি চলে চলছে ধীরে ধীরে। সন্ধ্যায় আজান পড়েছে কিছুক্ষণ আগে। দিনের আলোয় কিছুটা শখ এখনও রয়ে গেছে। দক্ষিণ দিক থেকে ধেয়ে আসছে হাওয়া। শীতল নির্মম পরিবেশ। পদ্মজার মুখ ধুকপুক করছে। নতুন মানুষ, নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে তো? একবার সে হাওয়ালদার বাড়িতে গিয়েছিল। অন্দর নামে এক বিশাল বাড়ি আছে। সেই বাড়ি মেয়ে বউরা থাকে। এখন কি সেও থাকবে? পদ্মজা পদ্মার ফাঁক পোকর দিয়ে বাইরে দেখতে লাগলো। আমির হাতে পাগড়ি নিয়ে তার বড় ভাইয়ের সাথে কি যেন আলোচনা করছে। চোখে মুখে খুশি উপচে পড়ছে। পদ্মজা চোখ সরিয়ে নিল। মায়ের কথা, পূর্ণার কথা খুব মনে পড়ছে। পালকি আমি থামিয়ে দিল। অন্দরের মেয়েরা অপেক্ষা করছে নতুন বউয়ের জন্য। আর আমি গেটের সামনে পালকি থামিয়ে দিল। জাফর বিরক্তিতে চয়ের মতো শব্দ করলে বলল, এইখানে আবার থামালি কেন? আমি পাগড়ি হৃদয়ের হাতে দিয়ে বলল, আমার বউ আমার কোলে চড়ে অন্দরমহলে যাবে। পদ্মজা কথাটা শুনে কাঁচুপুচু হয়ে গেল। আমির পালকির পর্দা সরিয়ে হাত বাড়িয়ে পদ্মজাকে নামাতে চাইল। পদ্মজার নাক অব্দি ঘোমটা টানানো। আমি সরাতে গিয়েও সরাল না। মুখে বলল, কি হলো, নেমে আসো। পদ্মজা লজ্জায় জ্ঞানশূন্য হয়ে বলল। সে গাঢ় হয়ে বসে থাকে। আমির হেসে এক হাত নিজের কপাল চাড়ালো। এরপর নিজেই টেনে নামালো পদ্মজাকে। তখনও পদ্মজার নাক অব্দি ঘোমটা। আমি চট করে পদ্মজাকে পাজা খোলা করে নেই। পদ্মজা কুঁকড়ে যায় ভয়ে, দুই হাত আমিরের গলা জড়িয়ে ধরে। আমি যত এগোচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে তার গায়ের উষ্ণতা পদ্মজার শাড়ি ভেদ করে সর্বাঙ্গ ছড়িয়ে পড়ছে। অজানা অচেনা অনুভূতি চারিদিকে জন্য জেগে বসছে। মরণ প্রেমের সূত্রপাত হয়তো এখান থেকেই শুরু। অন্দরমহলে সদর দরজায় গ্রামের মেয়েদের ভিড়। তারা সবাই নতুন বউ দেখতে এসেছে। আমির এখানে পদ্মজাকে দেখে মিটমিট করে আসছে। ফিসফিসে একজন আরেকজনকে কিছু বলছে। ফারিনা ধমক দিয়ে কোলাহল থামিয়ে দিল। আমি দরজার সামনে উপস্থিত হতে আনিশা বলল, এইবার বউকে নামান ছোট ভাই। বড় আম্মার পা ছুঁয়ে সালাম করে এরপর ঘরে ঢুকেন। আনিশা আমিরের চাচাতো ভাইয়ের বউ, জাফরের স্ত্রী। দেশের বাইরে থাকে, ঢাকায় প্রফেসরের মেয়ে আনিশা। বিয়ের পরপর স্বামী নিয়ে দূর দূরান্তে পাড়ি জমায়। 2 সপ্তাহকে ছুটি কাটাতে শ্বশুরবাড়ি আছে। আনিশার কথা মতো আমির পদ্মজাকে কোল থেকে নামিয়ে দিল। এরপর দুজনে নত হয়ে ফারিনাকে সালাম করলো। ফারিনা হেসে ছেলে এবং ছেলের বউকে চুমু খান। আবিকে আপ্লুত হয়ে বললেন, সুখী হ বাবা, বউয়ের খেদমতে ভালো থাক জীবনভর। আমার কইলাম বছরের মধ্যে নাতি চাই। লাবণ্য মাঝে ফোড়ন কাটলো, পদ্ম আমার লগে শহরে যাইবে আম্মা, আমরা একলগে কলেজে পড়বাম, নাতি টাতি পরে পাইবা। ফারিনা ক্ষুধার্ত বাঘিনীর মতো তেড়ে এসে লাবণ্যের গাড়ি চর বসিয়ে দিল। উঁচু কণ্ঠে বলল, আমার কথার পিছে কথা কর সাহস দেখাবি না। আকস্মিক ঘটনায় সবাই হকচকিয়ে যায়। পদ্মজা অবাক চোখে তাকায়। সামান্য কথার জন্য কেন মা এত মানুষের সামনে যুবতী মেয়েকে মারে? লাবণ্য লজ্জায় অপমানে কাঁদতে থাকে। চোখের জল টলমল করে স্থান ত্যাগ করে এরকমই পালিয়ে যায়। ফাইনা চোখ মুখ কাঠিন্যতা ফুটে উঠেছে। পদ্মজা ভয়ে চোখের দৃষ্টি নামিয়ে রাখে। ফাইনা পদ্মজার হাতে হাত ধরে ভেতরে নিয়ে যান। যেতে যেতে বলেন, মুখে মুখে কথা কইবা না কোনোদিন, যা কই মাইনে চলবা। শ্বশুরবাড়িতে সব মানুষ হইতেছে কে দেবতার লাহান, তাকে সেবা করা জান্নাত পাওয়া যাইব, নয়তো কোনোদিন জান্নাত পাওয়া দিতে পারবে না। শুনছি তো তুমি হইছ গিয়া অনেক বাধ্য ছেড়ি, কামে কাজে দেখাইবা, মনে রাখবা আমার কথাগুলান। পদ্মজা মাথা নাড়ায়,
মুসলমানদের দেবতার সাথে তুলনা করা পদ্মজার ভালো লাগেনি। কিছু কথা গলায় এসে আটকে গেছে, বলার সাহস পাচ্ছে না। ফাইনা আর বাবা বলল, হুনো বউ, স্বামীর উপরে কিচ্ছু নেই। স্বামীরে দুনিয়া ভাববা, বাপ-মা ভাই-বোন গিয়া হয়েছে পর, স্বামী আপন। স্বামীর বাইরে কিছু ভাববা না, স্বামী যা কয় তাই মানবা। স্বামীরে পা ধুইয়া দিবা নিজে হাতে। স্বামী বইতে কইলে বইবা, উঠতে কইলে উঠবা, হত্যে কইলে হুনবা। স্বামী যখন যাহা কাছে ডাকবে তা করবা। আল্লাহ বেজার হইব, ফেরেশতারাও অভিশাপ দিব। দুনিয়াতে স্বামীর আদরের থেকে মধুর আর কিছু নেই, মনে রাখবা। পদ্মজা অপ্রতিভ হয়ে ওঠে। লজ্জায় আড়ষ্টতায় সারা শরীর তীব্র গরমে ঘামছে। আনিশা ফারিনাকে ফিসফিস করে বলল, বড় আম্মা, মানুষ আছে তো অনেক, পরে বলতে পারতেন। আনিশার কথা পুরোপুরি উপেক্ষা করলেন ফারিনা। তিনি পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দিলেন। আবার বলতে শুরু করলেন, খালি স্বামী লইয়া পইরে থাকুন যাইবে না। তোমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে, তবু সেবা করবা। যখন যা করতে কইবা করবা, না করতে পারলে শিখাই দিমু। প্রতি উত্তরে ভোরে উঠবা, নামাজ পইরা রান্ধান ঘরে যাইবা, তখন বাকি সব বহিলা রান্ধনে মন দিবা। আমিরের কপাল চামড়া কুচকে মায়ের কথাগুলো শুনল। এবার সে ধৈর্য হারাইয়া বলল, রান্নাবান্না করার জন্য অনেক মানুষ আছে আম্মা, পদ্মজা রাখতে হবে না। আর আমার এত সেবা লাগবে না, বড্ড ক্লান্ত লাগছে, ভিড় কমাও আর নিয়ম নীতি শেষ করো। এরপর আমার বউ আমার ঘরে ছেড়ে দাও। আমিরের কথা শেষ হতে হাসির রোল পড়ে উঠল। পদ্মজা ঠোঁট টিপে হাসল। ফাহিনা কিছু কঠিন কথা বলতে প্রস্তুত হলো। আনিশা আমিরের রসিকতা করে বলল, আজ তো একসাথে থাকা যাবে না, আরও একদিন ধৈর্য ধরতে হবে। আমির প্রবল বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করল, কেন? বিয়ে তো হয়ে গেছে। কেউ আমিরের জবাব দিল না, উল্টো সবাই হাসতে থাকলো। আজ কাল রাত্রি হতচ্ছাড়া, বলল শাহানা, জাফরের বড় বোন। আমিরের বিয়ে উপলক্ষে বাপের বাড়ি এসেছে, সাথে নিয়েছে পুরো শ্বশুর বাড়ি। আমি শাহানাকে প্রশ্ন করলো, কাল রাতে তো হিন্দু নিয়ম, আমি মানি না, আমার বউ আমার ঘরে দিয়ে আসা হোক। সবসময় তেরামি করিস না, আমরাও তো নিয়ম মেনেছি, বলল জাফর, কণ্ঠে তার গাম্ভীর্যতা। তাতেও লাভ হলো না। আমির কিছুতেই এই নিয়ম মানবে না। ফারিনা, শাহানা, শিরিন, আনিশা, আমিরের সহ অনেকে আমিরের মানানোর চেষ্টা করলো। কারো কথা আমিরের কর্ণগোচর হলো না। তার সাথে রিদুয়ান আমিরের সাথে তাল দিল, বলল, কাল রাত্রি তাতে বাদ, এসব নিয়ম মেনে লাভটা হবে কি? যার বউ তাকে তার বউ দিয়ে দাও। তুই চুপ থাক, আগুনে ঘি ঢালবি না, বলল আমিনা। রিদুয়ান চুপসে গেল। থামলো না শুধু আমির, ফারিনাও জেদ ধরে বসে আছে। তিনি আমির আর পদ্মজাকে আজ কিছুতেই একসাথে থাকতে দেবে না। যেমন মা তেমন তার ছেলে। মজিদ হাওলাদার অনেকক্ষণ যাবৎ এসব দেখছেন, চেঁচামেচি আর নেওয়া যাচ্ছে না। তিনি উপর থেকে নেমে আসেন অন্দরের তৃতীয় তলায়। তৃতীয় তলায় কেউ থাকে না, শুধু ছাদ আছে, ঘর বানানো হয়নি, অসমাপ্ত ইটের পুরনো বাড়ি। চিন্তা ভাবনা চলছে তৃতীয় তলাটা থাকার জন্য উপযুক্ত করায়। মজিদকে দেখে সবাই গেল। তিনি পদ্মজার পাশে চেয়ার নিয়ে বসেন। পদ্মজা একটু নড়ে চড়ে বসেন। মজিদ পদ্মজাকে জিজ্ঞাসা করেন, তুমি কি চাও মা? আর শ্বশুরের সাথে থাকবা নাকি আমার পাগল ছেলের সাথে? ভেবে বলো, তুমি যা বলবো তাই হবে। পদ্মজা উৎসুক করতে করতে বলল, জি, আম্মার সাথে থাকবো। ফাইনের ঠোঁটে বিশ্বজয়ে হাসি ফুটে ওঠে। তিনি আমিরের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসেন। এরপর পদ্মজার উপর ঝাঁপিয়ে পড়েন, চুমুতে পদ্মজার গাল ভরিয়ে দেন। একবার আর চোখে আমিরকে দেখলো পদ্মজা। আমি তাকিয়েছিল। পদ্মজা তাকাতে আমিরের চোখ রাঙানি দিল। সঙ্গে সঙ্গে পদ্মজার দৃষ্টি ফিরিয়ে নিল। বিয়ের বাকি সব নিয়ম শুরু হোক। উপর থেকে নেমে আসে নূরজাহান। তিনি এই বাড়ির প্রধান কর্ত্রী, মাজিদ হাওলাদারের জন্মদাত্রী। কই রে কই রে, আমার নাত বউটা কই? বলতে বলতে ছুটে আসেন তিনি। উপস্থিত সবাই দৃষ্টি ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকান। নূরজাহান পদ্মজার সামনে এসে বসেন। পদ্মজার মুখখানা দুই হাতে ধরে দেখেন। এরপর মুগ্ধ হয়ে বলেন, বাবু দেহি চাঁদ লইয়াছে, এই ছেড়ি তোর জন্যই। আমার জামাই তো এখন আমার দিকে চাইবই না। নূরজাহান কেন এই কথা বলল পদ্মজা ঠাহর করতে পারল না। আমি যখন হেসে বলল, আরে বুড়ি, তুমি তো আমার প্রথম বউ, ভুলি কিভাবে? তখন পদ্মজা নূরজাহানের কথার মানে বুঝলো। বুঝতে পেরে ঠোঁট চেপে হাসলো। নূরজাহান আমিরের থুতনিতে চিমটির মতো ধরে বলল, আমার চাঁদের টুকরা, বউরে আদর কইরো ভাই, বকাঝকা কইরো না। ছেড়ি জন্ম ঘর ছাইরে আসে। তুমি এখন সব তুমি যেমনি রাখবা তেমনি থাকবে। স্বামী হাত ছাড়া দিলে শ্বশুরবাড়ি আর কেউদের বউদের আপন হয় না, বুঝছো? আমি নূরজাহানের পা ছুঁয়ে সালাম করে বলে, বুঝেছি জান। নূরজাহানের মন খারাপের নাটক করে বলো, এইটা ঠিক না ভাই, কোনটা? এখন থেকে জান ডাকবা বউরে, আমি হইলাম দুধ ভাত। আমির একটু জোরে হাসলো, সাথে আরও অনেকে হাসলো। পদ্মজা নত হয়ে নূরজাহানকে সালাম করার জন্য। নূরজাহান দ্রুত আটকালো পদ্মজাকে, জড়িয়ে ধরে পিঠে হাত বুলে আদর করে বললেন, রূপে যেমন গুণে তেমন থাইকো বোন। রাত বাড়তেছে, সব নিয়ম শেষ, যাও যে যার ঘরে। এই তোরা বাড়ি যাইতে পারবি?
রাতের বেলা আইসিলি কেন? বউ তো কাল দেখা যাইতো। যাপো ছেড়িগুলোকে দিয়ে আইতে পারবি? মদন মগা কই, কামের বেলা দুইটারে পাওয়া যায় না। কথাগুলো এক ডাকারে বললেন ফারিনা। তিনি নূরজাহানের উপস্থিতির জন্য উপেক্ষা করতে চেয়েছেন। মদন ছুটে আসেন বাইরে থেকে, মাথা নত করে ফারিনাকে বলেন, আইসি খালাম্মা। থাউস কই? যা এদের দিয়ায়। আমার বাড়িতে যখন আইছে, এরা এখন আমার দায়িত্ব। সুন্দর কইরা বাড়ি দিয়ে আইবি। আচ্ছা খালাম্মা, আপনারা চলে যান। মেয়েগুলো সারাক্ষণ হাসছিল। যাওয়ার সময় হাসতে হাসতে গেল। মেয়েগুলোর উদ্দেশ্য রানী ঠোঁট বাঁকায়, যা খেয়াল করলো রিদওয়ান। সে রানীর মাথায় গাঁটটা মেরে বলে, সারাক্ষণ মুখ মুড়াস কেন? একদিন দেখবি তোর মুখ সোজা হচ্ছে। বিয়ে হবে না, না হলে ভালো। ছেলেগুলো দেখছিস বড় ভাই কেমনে হ্যাঁ হ্যাঁ কইরে হাসতেছিল, তাতে তোর কি? নূরজাহান পদ্মজাকে বলল, হ্যাঁ মেলা রাত হয়েছে, আইও বনু, আমার ঘরে আইও। আজ আমার লগে থাকবা। আপনার লগে কেন? পদ্মজা আমার লগে আমার ঘরে থাকবে। এইটা তো কথা হয়েছে। পদ্মজা এইটাই চাই। দেখো বউ, তর্ক করো না। নাত বউ আমার পছন্দ হয়েছে, আমার লগে রাখুন। এই পদ্মজা, তুমি কার লগেও থাকবা? ফারিনা কিঞ্চিত রাগান্বিত স্বরে প্রশ্ন করল। পদ্মজার অবস্থা দরজা চাপা পড়ার মতো। এ কোন জগতে এসে পড়ল? পদ্মজা গোপনে ঢিক গেল। নূরজাহান আমিরকে আদেশ করলো, খাড়া রয়েছিস কেন? বউরে কোলে লইলে আমার ঘরে দিয়ে যা। আমির পদ্মজাকে কোলে তুলতে গেলে ফারিনা বলল, বাবু, আমি তোর মা, তোরে জন্ম দিছি আমি। আমার কথা শেষ কথা মানবি। আমার ছেড়ার বউ আমার ঘরে থাকবে। আমার কথা অমান্য করলে জান্নাত পাইবি না। নূরজাহান পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, দেখছিস বুনু, এমন কইলা বড় বউ কেউ ঘরে রাহায়? আমি মানুষ ভালা বইলা এইটারে বউ বাহির কইরে দেয়নি। সহ্য কইরা কইরা এখন মরার পথে আসি। তোমাদের কারোর সাথে চলতে হবে না। আমার বউ আমার ঘরে চলুক, বলল আমির। কণ্ঠে তার খুশির মেলা। সুযোগ বুঝে জিনিস নিজে বুঝে নিতে চাচ্ছে। ফারিনা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমিরের দিকে তাকান। নূরজাহানকে বলেন, আপনার ঘরে লইয়ে যাই। ফারিনা কথা শুনে আমিরের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। নূরজাহান হাসলেন। এই হাসি বিজয় হাসি। ভাই, বউরে কোলে লাও, লইয়া আমার ঘরে। নূরজাহান বললেন, আমি হেঁটে যেতে পারবো, একটু হাঁটা দরকার। মিনমিনিয়ে বলল পদ্মজা। আচ্ছা, তাহলে হাঁটো। ধরো আমার হাত, ধরো। নূরজাহান হাত বাড়িয়ে দিল। পদ্মজা নূরজাহানের হাত শক্ত করে ধরে মৃদু হাসলেন। নূরজাহান এবং পদ্মজার সাথে আমির আসে। সে দাদির ঘর অবধি যাবে। পদ্মজা তার মোটেও ছাড়তে ইচ্ছা করছে না। নূরজাহান ঘরে যাওয়ার পথে পদ্মজার কান্নার সুর শুনতে পায়। কে যেন কাঁদছে, কি করুণ সেই কান্নার স্বর। এদিক ওদিক দৃষ্টি মেলে তাকালো পদ্মজা। আর একটু এগোতে খুব কাছে জোরে একটা আওয়াজ হয়। পদ্মজা কেঁপে উঠল, দ্রুত সেদিকে তাকায়। তার চেয়ে দুই হাত দূরে একটা দরজা। ভেতর থেকে কেউ দরজা ধাক্কাচ্ছে আর কাঁদছে। পদ্মজা ভয় পেতে পেতে আমির বলল, ভয় পাচ্ছ? কে ওখানে? ওভাবে কাঁদছে কেন? দরজা খুলে দাও। পদ্মজা ভয় ব্যথিত কণ্ঠে বলল। তার কথা আমির বা নূরজাহান কারো কোনো ভাবান্তর হলো না। পদ্মজাকে নিয়ে পাশ কেটে চলে গেল। নূরজাহান শক্ত হয়ে পদ্মজার হাত ধরল। ক্ষীণস্বরে বলল, ঘরে আহ, পরে কইতেছি। কান্না শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছে। নূরজাহান পদ্মজাকে নিয়ে ঘরে ঢুকেন। আমি চেয়ার টেনে বসার জন্য প্রস্তুত হতে নূরজাহান হই করে উঠলেন, তুই বসতেছস কেন? আমির হকচকি বলল, মানে? বউরের ধারে আর থাউন যাইব না। আজ কালরাত্রি। মুসলিমদের কালরাত্রি পালন করতে নেই, গুনাহ হয়, বলল পদ্মজা। তার মাথা নত। প্রথম দিনে এসে কথা বলা ঠিক হলো নাকি ভাবছে। মুখের ওপর কথা শুনে নূরজাহান কড়া চোখে তাকান। পদ্মজাকে দেখার পূর্বে কয়েক সেকেন্ডের মধ্যে চোখের দৃষ্টি শীতল রূপে নিয়ে আসেন। তিনি পদ্মজাকে প্রশ্ন করেন, গ্রামের রেওয়াজ ফেলাইয়া দেওয়ান যাইব? নূরজাহান কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা নির্ভয়ে চোখ তুলে দেখান, বলল, যা পাপ তা তো করতে নেই দাদু। জেনে শুনে ভুল রেওয়াজ সারা জীবন টেনে নেওয়া উচিত না। আমার কথা শুনে রাগ করিলেন না। তুমি কি আজ জামাইয়ের লগে থাকতে চাইতেছ? নূরজাহানের কণ্ঠ গম্ভীর। এমন প্রশ্নে পদ্মজা ভয় পেয়ে যায়, লজ্জা আরক্ত হয়ে যায়। আমতা আমতা করে বলে, না না, তেমন কিছু না। পদ্মজা আনমরা আমিরকে দেখে আবার চোখের দৃষ্টি নত করে। আমির নূরজাহানকে জড়িয়ে ধরে বলে, আমি যাচ্ছি বুড়ি। এরপর পদ্মজার দিকে তাকিয়ে হাত নেড়ে কোমল কণ্ঠে বিদায় জানালো, আল্লাহ হাফেজ পদ্মবতী। পদ্মজা নত যেন অবস্থায় মাথা নাড়ালো। আমির ঘর থেকে বেরিয়ে এলো। পদ্মজা ধীরে ধীরে মাথা নিচু করে নূরজাহানকে দেখে ঢোক গিলে বলল, রাগ করেছেন দাদু? নূরজাহান হাসলো। পদ্মজা এক হাত ধরে বিছানার কাছে নিয়ে যান। বললেন, আমার বন্ধু ঠিকই কথা কইছে, গুসা করতাম কেন? পদ্মজা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নূরজাহান বলল, তুমি বও, আমি জ্যোৎস্নার মারে ভাত দেওয়ানোর কথা কইয়া আসতেছি। আমি খেয়েছি দাদু, তখন খাওয়ালে আম্মা। বাগদা কই? শাড়িগুলো খুইলা আরেকটা পরো, সিঁদুরের রঙে পরবা। বলতে বলতে নূরজাহান
ব্যাগ থেকে সিঁদুর রঙের শাড়ি বের করলো, পদ্মজার দিকে এগিয়ে দিলেন। পদ্মজা হাত বাড়িয়ে শাড়ি নিল, জানতে চাইলো কোথায় পাল্টাবো। খাড়াও, দরজা লাগাই দিই, ঘরে পাল্টাও। আমারে সরম নমন, তোমার যা আমারও তা। পদ্মজা শাড়ি হাতে নিয়ে চারপাশ বুলিয়ে শাড়ি পাল্টানোর জন্য উপযুক্ত জায়গা খুঁজল। পালঙ্কের পিছনে চোখ পড়ল। পদ্মজা সেদিকে গিয়ে শাড়ি পাল্টে নেয়। এরপর নুরজাহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়, দাদু, তখন কে কেঁদেছিল? নুরজাহান বিছানায় বসতে বসতে জবাব দেয়, আমার খলিলের বড় ছেলের বউ। পদ্মজা দুই কদম এগিয়ে আসে, আগ্রহ ভরে জানতে চায় কেন কাঁদছে। ওনাকে কি ঘরে আটকে রাখা হয়েছে? আমায় ধরে বউ। পদ্মজা নুরজাহানের সামনে ঝুঁকে বসে। নুরজাহান বলে, তোমার চাচা শ্বশুর বড় ছেলের বউ রুম্পা গত বৈশাখের মাথা খারাপ হয়ে যায়। এরে ওরে মারতে সে কেউ চেনে না, নিজের স্বামীরও চেনে না। আলমগীর তো এখন ঢাহাতে থাকে, আমির তো গ্রামে আইসে অনেক দিন হলো। আলমগীর শহরে আমিরের কামটা করছে, এর লাগে তো আলমগীরের বিয়েতে আসিল না। রুম্পা তোমার হাউরিরে দাঁড়িয়ে মারতে গেছিল, এর জন্য আপনারা ঘরে আটকে রাখেন ওনাকে? হুট করে এমন প্রশ্ন পদ্মজা আটকে উঠে জিজ্ঞাসা করলেন। নুরজাহান এদিক ওদিক তাকিয়ে কী যেন দেখলেন। এরপর সতর্কর সাথে ফিসফিসে বলেন, বাড়ির পিছে বড় জংলা আছে, দোষী জায়গা, ভুলেও এখানে যাইও না। রুম্পা শনিবার ভর দুপুরে গেছিল, এর পরের দিন জ্বর ওঠে, এরপর পাগল হয়ে যায়। বললাম তেনাদের কাজ, রাতে নামলাও যায় না। তুমি মাশাল্লাহ চাঁদের টুকরা, ভুলেও ওইদিকে যাইব না, ক্ষতি হবো। নুরজাহানের কথা পদ্মজার গায়ে পশম দাঁড়িয়ে গেল। মনে মনে ভাবে অবিশ্বাস্য, ভয় পেয়ে কারো মাথা খারাপ হয়ে যায়। পদ্মজা উৎসুক হয়ে জিজ্ঞাসা করে, ওনাকে ডাক্তার দেখানো হয়েছে? না, দেখানোর কি আছে, শহরে 2বার লইয়ে গেছে, কবিরাজ এসেছিল, কেউ ভালো করে দিতে পারেনি। আচ্ছা এসব কথা বাদ দাও এখন, এই বাড়িতে যখন বউ হয়ে আইছো সবই জানবা, খালি বাইরে কইবে না খবর, গ্রামের কেউ জানে না। রায় দিয়েছে ঘুমো। নুরজাহান শুতে শুতে বলল, হুনো, যা মেয়ের কাছে কইলাম যাইবে না। না না, যাব না। বুঝলাম বোন, তোমার দাদা হৌরে বিয়ার প্রথম রাইতে লুকাইয়া আমারে তুইলা নিজের ঘরে লইয়া গেছিল, আদর শখ কইরা ভোর রাতে পাঠাই দিছিল। আমি ছোটো ছিলাম, তাই ডরে কলিজায় শুকাই গেছিল। বলতে বলতে নুরজাহান জোরে হেসে ওঠে। পদ্মজা মৃদু করে হাসেন। নুরজাহান ডান দিকে কাঁধ হয়ে শুয়ে যায়। পদ্মজা ধীরে এক কোণে কাচুমাচু হয়ে শুয়ে পড়ে। কি অদ্ভুত, সাধারণ বিয়ের রাতে নতুন বউরে ঘুমানোর সুযোগ পায় না। জামাইয়ের বাড়ির মানুষরা সারাক্ষণ ভিড় করে ঘেঁষে থাকে। পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়লেন। হেরিকেনে আগুন নিভু নিভু করে জ্বলছে, নিভে যাবে যে কোনো মুহূর্তে। কেটে যায় অনেকক্ষণ, ঘুম আসছে না, দেহ অচেনা অনুভূতি ছেয়ে যাচ্ছে। আচমক পদ্মজা ভুরু কুঁচকে গেল, কান খাড়া করে ভালো করে শোনার চেষ্টা করলো, আবার কাঁদছে। রুম্পা মিনমিন করে কাঁদছে, পদ্মজা স্পষ্ট শুনতে পাচ্ছে। সে ধরপড়িয়ে উঠে বসে, সাথে সাথে নুরজাহান পদ্মজার দিকে ফিরে তাকান। জানতে চান, ডরাইতেছ? উনি আবার কাঁদলেন। সারা বেলা কান্দেন, এইভাবে কান দিও না, ঘুমায় পড়ো। পদ্মজা উৎসুক করতে করতে শুয়ে পড়ে। হারিকেন নিভে যায়। নূরজাহান ঘুমে তলিয়ে যায়। নাক ডাকছিল, নাক ডাকার তীব্রতা অনেক, যা পদ্মজাকে বিরক্ত করে তুলল। পদ্মজা ঘুমানোর চেষ্টা করে, হাজার ভাবনার ভিড়ে একসময় ঘুমিয়ে পড়ে। শেষ রাতে ঘুমের ঘরে অনুভব করে হাঁটুতে কারো ছোঁয়া। পদ্মজার চোখ খুলে, মুখের সামনে কেউ ঝুঁকে আছে। পদ্মজা ধরপড়িয়ে উঠে চিৎকার করে, কে? সঙ্গে সঙ্গে পুরুষ অভাবটি ছুটে বেরিয়ে গেল। পদ্মজা কাঁপতে থাকলো, শরীর বেয়ে ঘাম ছুটছে, ভয়ে ঠোঁট শুকিয়ে গেছে। সে নূরজাহানকে ভয়ার্ত স্বরে ডাকে, দাদু দাদু। নূরজাহান একটু নড়ে আবারও ঘুমিয়ে পড়ে। পদ্মজা আর ডাকলো না। সে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে সামনের চেষ্টা করছে। তার চোখের দৃষ্টি দরজার বাড়ি। মস্তিষ্ক ভাবছে, দরজা তো লাগানো ছিল, বাইরে থেকে কেউ কীভাবে ঢুকলো, নাকি এর মাঝে দাদু টয়লেট গিয়েছিল। পদ্মজার বুক হাঁপড়ে মতো ওঠানামা করছে। সে জিভা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। একটু ভয় ভয় করছে, কে এসেছিল, এভাবে গায়ে হাত দিচ্ছিল কেন? পদ্মজার চোখ খেতে ছি বলে আগন্তুকের প্রতি ঘৃণা প্রকাশ করলো। রাত এতটুকু আর ঘুম হলো না, ভয়টা কমেছে। এই জায়গাটা পূর্ণ থাকলে হয়তো পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় তুলল। পদ্মজা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করো, এরকম ঘটনা পূর্ণার জীবনে যেন না আসে। একদম গুড়িয়ে যাবে, উঠে দাঁড়াতে পারবে না। পূর্ণার কথা মনে পড়তে পদ্মজার বুকটা হু হু করে উঠে কান্না পায়। অন্যদিকের পাশে পূর্ণা থেকে আজ নেই। ফজরের আজান পড়তে নুরজাহান চোখ খুলে বিছানা থেকে নেমে পদ্মজা জায়নামাজে দাঁড়ালো মাত্র। তিনি প্রশ্ন করলেন, উজু করলে কে? জি কল পরে। চিনোস কেমনে? পদ্মজা হাসলো, বলল, খুঁজে বের করেছি। নুরজাহান চোখ মুখ শক্ত করে বললেন, নতুন বউ রাইতের বেলা একলা ঘোরাঘুরি করে কল খোঁজার কী দরকার? আমারই ডাকতে পারতা। পদ্মজা মাথা নত করে অপরাধী স্বরে, ক্ষমা করবেন দাদু। কি কাল আইলো? আইসা পড়ো, এখন নামাজ পড়ো। নূরজাহান সন্তুষ্টি ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। পদ্মজা দুই চোখ ছলছল করে ওঠে।
যখন টের পেল এক্ষুনি সে কেঁদে দিবে, দ্রুত ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে নেন। এরপর নামাজে দাঁড়ান। পদ্মজা কাতান শাড়ি পরানো হয়েছে, বৌভাতের অনুষ্ঠান। সে এক বিশাল আয়োজন। বিয়ের চেয়েও বড় করে বৌভাতের অনুষ্ঠান হচ্ছে। অনন্তপুরের বাইরে থেকে মানুষ আসছে পদ্মজাকে দেখার জন্য। আটপৌরে প্রতিটি ঘরের মানুষ তো আছে। পদ্মজার চারপাশটা মানুষ গিজগিজ করছে। রাতে ঘুম হয়নি, পরনে ভারী শাড়ি গহনা। এত মানুষ চারিদিকে, সব মিলিয়ে পদ্মজার নাজেহাল অবস্থা। মাথা নত করে বসে আছে পদ্মজা। আপা? পূর্ণার কণ্ঠ শুনে মুহূর্তে পদ্মজার ক্লান্তি উড়ে যায়। চকিত চোখ চুলে তাকায়। পূর্ণা প্রেমা প্রান্তরে ঝাঁপিয়ে পড়ে পদ্মজার উপর। পূর্ণা আওয়াজ করে কেঁদে উঠে বলল, রাতে আমার ঘুম হয় না আপা। পদ্মজার গলা জ্বলছে। প্রেমা পূর্ণা প্রান্তকে দু হাতে জড়িয়ে ধরে চাপা ঘন্টা বলে, আমারও ঘুম হয় না বোন। আপা চল বাড়ি যাই, কাল যাইব, আজ না। এহেন পদ্মজা আমার বাড়ির ছেড়ে, লাবণ্য বলল। সে সবেমাত্র এই ঘরে ঢুকলো। পদ্মজার জন্য খাবার নিয়ে এসলো। পূর্ণা রাগ নিয়ে বলে, আমার বোন আমি নিয়ে যাব। আমাদের আপা আমরা নিয়ে যেতে এসেছি, বলল প্রান্ত। রানী প্রান্তর কান ধরে টেনে বলল, পেকে গেছিস তাই না? ছাড়ো রানী, আপা ব্যথা পাইছি। ও মারে, তুই শুদ্ধ ভাষায় শিখে লইছস? রানী অবাক হয়ে জানতেছিল। প্রান্ত অভিজ্ঞের মতো হেসে বলে, ইয়েস। যারা যারা প্রান্তকে চেনে সবার চোখ কোটর থেকে বেরিয়ে এসলো। প্রান্ত একটি ইংরেজি শব্দ বললেই যেন এখানে বজ্রপাত ঘটল। রানী চোখ মুখ বিস্ময়ে রেখে বলল, এই মুন্না না, অন্য কেউ? আমি প্রান্ত না, আমি মুন্না না, আমি প্রান্ত, প্রান্ত মোড়ল। প্রান্তর বলার ভঙ্গি থেকে সবাই হেসে উঠল। পদ্মজা হাসতে হাসতে রানীকে বলল, প্রান্ত অনেকগুলো ইংলিশ শব্দ শিখেছে। বউ মানুষ কেমনে দাঁত বের করে হাসতেছো কেন, বেহায়া বউ ছাড়া? কথাটা দরজার ওপাশ থেকে কেউ বলল। অন্য কেউ শুনতে না পেলেও পদ্মজা শুনতে পেল। সে দেখল অল্পবয়সী দুজন মহিলা এমনভাবে তাকিয়েছে যেন পদ্মজাকে চোখ দিয়ে গিলে খাবে। পদ্মজা তাদের উদ্দেশ্যে হাসে। পদ্মজা হাসি দেখে মহিলা দুজন থতমত খায়। দুজনে চাওয়াচাই করে আবার পদ্মজার দিকে তাকান। পদ্মজা ততক্ষণে চোখ সরিয়ে নিয়েছে। অতিথি আপ্যায়ন চলছে ধুমধাম। রামিজ আলী, কামরুল, রজব সবাই উপস্থিত। খাওয়া দাওয়া শেষে তারা আড্ডা দিছে। রামিজ বলল, মনসুর স্যারা, জলিল, সৈয়দ এরা কি হয় আইছে? কামরুল দাঁতের ফাঁক থেকে যত্ন করে গরুর গোশ বের করে। এরপর উত্তর দেন, না আহে নাই। সেদিন সৈয়দের বাপ আমার কাছে কইছিল ক্যারে গেছিল সৈয়দরে যাতে মাতব্বরের হাত থেকে বাঁচাই দেয়। হেরা এখন কই আছে কোনখানে? কয়দিন পর তো উধাও হয়ে যায়। এহেন ছেড়াদের দায় দায়িত্ব নাই বুঝলা। আমরা যখন 10 বছর তখন খেতে কাজ করতে যেতাম। কামরুলের কথা উপেক্ষা করে রামিজ অন্য প্রসঙ্গ তুলে, ক্ষমতা যার বেশি হের সুখ বেশি। আমার মাইয়াটা নির্দোষ ছিল, তবুও কামড়া করছিল সবাই। আজ মাতব্বরের ছেঁড়া বলে কিছুই হইল না, বদলা আমরা বিয়া খাইতে আইছি। রামিজের অসহায় মুখখানা দেখে কামরুল, রজব, মালিক হো হো করে হেসে উঠল। রামিজ দৃষ্টি অদৃশ্য, পেট ভরে খাওয়ার লোভে এখনও বসে আছে। নয়তো এখানে আসার এক ফোঁটা ইচ্ছে ছিল না। পদ্মজা কিছুতেই খেতে পারছে না, অথচ পেটাই চুচো করছে। চোখের সামনে এত মানুষ থাকলে কি খাওয়া যায়? পূর্ণা ব্যাপারটা ধরতে পেরে লাবণ্যকে বলল। লাবণ্য সবাই বেরিয়ে যেতে বলল। কেউ শুনে না, তাই ফাইনা বেগমকে নিয়ে আসে। ফাইনা বেগম সবাইকে বের করে দরজা বেরিয়ে যান। ঘরে শুধু রানী, লাবণ্য, পদ্মজা, প্রেমা, পূর্ণা, প্রান্ত। পদ্মজা খাওয়ার জন্য প্রস্তুত হয়। পূর্ণা বলে, আপা আমি তোমাকে খাইয়ে দেই। পদ্মজা অবাক হয়ে তাকালো, ঠোঁটে ফুটে মিষ্টি হাসি। পূর্ণ অনুমতি অপেক্ষা না করে এক লম্বা ভাত বাড়িয়ে দিল। পদ্মজার দুই চোখ ছলছল করে ওঠে। পূর্ণা কখনো খাইয়ে দেয়নি, এই প্রথম খাওয়াতে চাইছে। পদ্মজা হা করে। লাবণ্য হেসে বলল, আমার এমন একটা বোন যদি থাকতো। আমি তোর বোন না, বলল রানী। লাবণ্য চোখ মুখ শক্ত করে বলল, জীবনে খাইয়ে দিছিস, আবার বোন কইতে আইসুস যে? তুই খাইয়ে দিছিস? পূর্ণা তো ছোট, তুইও তো ছোট। আগে পদ্মজা খাওয়াইছে, এবার পূর্ণা। আচ্ছা ভাত লই গায়ে, আমি খাইয়ে দেবো, রানী বলল। এখন পেট ভরা? হ্যাঁ, এখন তো পেট ভরা, নাক মাথা সবই ভরা থাকবে। দুই বোনের ঝগড়া দেখে পূর্ণা, পদ্মজা হাসে। কি মিষ্টি দুজন। ঝগড়াতেও যেন ভালোবাসা রয়েছে। লাবণ্যর চেয়ে রানী বেশি সুন্দর, তবে লাবণ্যকে দেখলে বেশি মায়া লাগে। লাবণ্য যে রাগী দেখলেই বোঝা যায়। গতকাল কী রাগটাই না দেখালো। ঘরে ঢুকলো আমির। আমিরকে দেখে পদ্মজা সংকুচিত হয়ে গেল। রানী প্রশ্ন করলো, এখানে কি দা ভাই? পদ্মজাকে নিয়ে যেতে হবে, ও খাচ্ছে। আচ্ছা, খাওয়া শেষ হলে নিয়ে যাব, বলতে আমির পদ্মজার সামনে বসলো। লাবণ্য জিজ্ঞাসা করলো, কই নিয়ে যাবা? আম্মার ঘরে। কেন? আম্মা বলছে নিয়ে যেতে। আম্মা একটু আগেই দেখে গেল। আমির হকচকিত হয়ে গেল। আমতা আমতা করে, ও তাই নাকি? রানী তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে পরখ করে নিয়ে বলল, দাভাই মিথ্যে বলছে কেন? মিথ্যে? অসম্ভব। আম্মা না, দাদু বলছে নিয়ে যেতে।
এই তোর যা তো, তোদের বান্ধবীরা আসছে, যা। হুদাই ঘ্যান ঘ্যান করিস। লাবণ্য কথা বাড়াতে চাচ্ছিল, রানী টেনে নিয়ে যায়, প্রেমা বেরিয়ে যায়। তারা বাড়ি থেকে পরিকল্পনা করেছে একসাথে পুরো হালদার বাড়ি ঘুরে দেখবে। পূর্ণা খাইয়ে দিচ্ছে। পদ্মজা আমিরের উপস্থিতিতে বিব্রত হয়ে উঠছে, খাবার চিবোতে পারছে না। আমির পদ্মজাকে বলল, বড় ভাই বলল রাতে নাকি ঘুমাওনি? না, হ্যাঁ, আসলে ঘুম আসেনি। ঘুমাবে এখন? না না, কি বলছেন? বাড়ি ভর্তি মানুষ। পদ্মজা দ্রুত বলল। আমিরের চোখের দিকে তাকিয়ে কথা শেষ হতেই চোখ নামিয়ে নিল। আমি বললাম, আচ্ছা খাও, আমি আসছি। আপনি কি রাতে দাদুর ঘরে এসেছেন? আমি চলে যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। এই কথা শুনে চমকে তাকালো। পদ্মজার দিকে ঝুঁকে জানতে দিল, কেন? কেউ কি এসেছিল তোমার ঘরে? আমিরের এমন ছটপটান দিকে পদ্মজা খুব অবাক হলো। সে অবাক চোখে তাকিয়ে বলে, হ্যাঁ এসেছিল, শেষ রাত্রে। আচ্ছা বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আমির। পদ্মজা পিছনে ডাকলো, শুনল না আমির। হুট করে আমির পরিবর্তন পদ্মজাকে ভাবাতে লাগলো। পদ্মজা, পর্ব 9।